দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন আড়াইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতির গতি প্রকৃতি পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ তুলে ধরবার চেষ্টা করি। ঘটে যাওয়া রাজনীতির নেপথ্যের ঘটনা নিয়ে বিশ্লেষণ করতে চাই। আমরা জানি যে এই সময়ের আলোচিত বিষয় সংস্কার, নির্বাচন, যে বিষয়গুলো নিয়ে ঘুরে ফিরে আলোচনায় আসছে। আজকে মূলত আমরা কথা বলতে চাই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোক্ষুণ্ণ কেন, এই প্রশ্নকে সামনে রেখে এই প্রশ্নের উত্তর খুঁজতে চাই। আজকের আড়াইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আমাদের সঙ্গে তিনজন অতিথি স্টুডিওতে সময় দিয়েছেন। আমাদের সঙ্গে আজকে রয়েছেন আমার ডান দিকে শরীফুজ্জামান শরীফ, সদস্য সম্পাদক মণ্ডলী পরিষদ সিপিবি এবং সাবেক সভাপতি ছাত্র ইউনিয়ন। স্বাগত জানাচ্ছি শরীফুজ্জামান শরীফ। আমাদের সঙ্গে রয়েছেন সাদিক আল আরমান, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। স্বাগত জানাচ্ছি। সাথে আছেন ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, মানবাধিকার সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, একই সঙ্গে আইনজীবী সুপ্রিম কোর্ট। স্বাগত জানাচ্ছি ইজাজ কবির। আমরা শুরুটা করতে চাই রাজনৈতিক দলের সদস্য হিসেবে আমরা যেহেতু এখানে পেয়েছি, শরীফুজ্জামান শরীফ আপনাকে পেয়েছি। আমরা যে আলোচনার শিরোনামটি বলছিলাম দর্শকদের, যে সংস্কার প্রস্তাব নিয়ে দলগুলো মনক্ষুণ্ণ কেন, যদি এই প্রশ্নকে সামনে রেখে বলি, আমরা দেখেছি যে চারটি যে সংস্কার কমিশনের আসলে এখন পর্যন্ত গত 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, সেখানে আমরা যদি মানবাধিকার, আমরা যদি সংবিধান সংস্কার কমিশনের বিষয়ে বলি, সেখানে দেখেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ, এরকম বেশ কিছু প্রস্তাব এসেছে। এর বাইরেও আমরা যে মোটা দাগে যে এই প্রস্তাবগুলো এসছে, সেখানে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এই বিষয়গুলো বাদ দেওয়ার বিষয়ে বলা হয়েছে। বিএনপির দিক থেকে আমরা দেখেছি যে এক ধরনের নেতিবাচক প্রবণতা, অর্থাৎ তাদের মধ্যে এক ধরনের মনোক্ষুণ্ণ ব্যাপার লক্ষ্য করা গেছে। সব মিলিয়ে আসলে রাজনৈতিক দলের আপনিও একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে একটু বলবেন কিনা যে এই সংস্কার কমিশনের এই প্রস্তাবগুলোর সঙ্গে আপনারা একমত পোষণ করেন কিনা? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, অন্য আলোচকদেরকে শুভেচ্ছা। এই সময়কালে সবথেকে বেশি আলোচিত বিষয় হচ্ছে সংস্কার। 5ই আগস্টের আগে যারা 1.5 দশক ধরে ক্ষমতায় ছিলেন, তারা কারণে অকারণে, প্রয়োজনে অপ্রয়োজনে উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের চেতনা এই বিষয়টিকে সামনে নিয়ে আসার চেষ্টা করতেন। কখনো কখনো অতি কথন মানুষের মধ্যে কতগুলো বিরক্তিও তৈরি করে। সংস্কার মানেটা কি? আমরা যে প্রচলিত যে নিয়ম আইন কানুনগুলো আছে সেটিকে পরিবর্তন করে যুগোপযোগী করা। বাংলাদেশে রাষ্ট্রর জন্মের পর আমাদের কতগুলো সুযোগ এসেছে। 71 সালে একটা সুযোগ এসেছে, সেটিকে কাজে লাগানো যায়নি। 90 সালে একটা সুযোগ এসেছে, সেটিকেও কাজে লাগানো যায়নি। সর্বশেষ আমাদের সামনের সুযোগটা হচ্ছে 24 এনে দিয়েছে। সুতরাং এই সুযোগটা কাজে লাগানোর ক্ষেত্রে আমাদের যেমনিভাবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য দরকার, আমাদের যেমনিভাবে সুচিন্তিত মতামত দরকার, এবং মতামতগুলো যাতে একেবারে তৃণমূলের অংশগ্রহণ বা বর্জিত না হয়, বাস্তবতা অনুসরণ করে বাস্তব ভিত্তিক হয়। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত আমি দেখিনি যে নেগেটিভ কোনো রকমের অ্যাটিটিউড শো করেছে। তবে কোনো কোনো জায়গায় প্রশ্ন তোলার সুযোগ আছে। আপনি গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে হবে, এই বিষয়টিতে রাজনৈতিক দলগুলোর একটা দ্বিমত আছে, মতভেদ তৈরি হয়েছে। তো গতকালকে আমি দেখলাম নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিটি আছে তার যিনি প্রধান, তিনি বলেছেন যে আমরা এর মধ্যে একটা সার্ভে করেছি, 69% মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচনের 95% মানুষ। তো আমি মনে করি যে যেহেতু এই বিষয়টি নিয়ে একটা পলিটিক্যাল ডিবেট তৈরি হয়েছে, সেই জায়গাটায় আপনি এই যে সার্ভেটা করলেন, কোন প্রসেস, এগুলো না বলে হঠাৎ করে এই জায়গাটা স্বাভাবিকভাবে কতগুলো বিতর্ক তৈরি করবে। এবং এর ভেতর থেকে কেউ যদি বলে যে আপনি যে অংশটি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, আপনি তার পক্ষে অবস্থান গ্রহণ করছেন, অথবা তারা আপনার এই বক্তব্যটাকে কোট করার সুযোগ আছে। সুতরাং যে বক্তব্যগুলো পলিটিক্যালি ডিবেট তৈরি করার সুযোগ আছে, আমি মনে করি যে এই জায়গাতে না যাওয়াটা ভালো। দ্বিতীয়ত হচ্ছে, এখান থেকে আপনি সুপারিশগুলো করবেন, আপনি কিন্তু সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার এখতিয়ার আপনাকে দেওয়া হয়নি। আপনি প্রধান উপদেষ্টার কাছে বা সরকারের কাছে প্রস্তাবগুলো তুলে ধরবেন, তারা ফরমালি এই বিষয়গুলোকে জাতির সামনে নিয়ে আসবে। কিন্তু আমরা
বিভিন্ন সময় দেখেছি যে কয়েকজন টিমের প্রধান তারা কি ধরনের প্রস্তাব তারা তৈরি করছেন, কি ধরনের প্রস্তাবগুলো তারা নিয়ে আসছেন, এই বিষয়গুলো সরকারের আগেই তারা পাবলিকের কাছে মিডিয়ার মাধ্যমে নিয়ে গেছে। আমি মনে করি যে এটি ঠিক হয়নি। কারণ হচ্ছে যে যখন এই বিষয়গুলো আপনি পাবলিক করে ফেলেন, আপনাকে এটি তো সরকার যে কমিটি করেছে এবং আপনাকে বলেই দিয়েছে আপনার যে কর্মপরিধি, পাবলিক জানলে অসুবিধার জায়গাটা কোথায়? পাবলিক জানলে আগ্রহের যে জায়গাটা, আপনি যখন একটা পরীক্ষার ফলাফলটা দিবেন, আপনি পাবলিকের সাথে কথা বলেছেন, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে আপনি পাবলিকের ওপিনিয়নটা নিয়েছেন, আপনি কতগুলো জেলায় জেলায় বৈঠক করেছেন। সুতরাং সেই জায়গা থেকে এটি পাবলিকের কাছে আসতে পারে, কিন্তু কমিশনের পক্ষ থেকে মূল রিপোর্ট দেওয়ার আগে আপনি যখন মিডিয়ার মাধ্যমে এই জিনিসগুলো বারবার নিয়ে যাবেন, তখন স্বাভাবিকভাবে আকর্ষণ বা আগ্রহের জায়গাটা নষ্ট হয়ে যায়। আমরা এই জায়গাটায় যে দায়িত্বশীলতা, যে রেসপন্সিবিলিটি, এটি যেন সবাই রাখে, এটি আমরা প্রত্যাশা করি। দেশের নাম পরিবর্তন, অন্যান্য যে জায়গা, সেগুলো নিয়ে কথা বলার সুযোগ আছে। তবে আমাদের প্রত্যাশার জায়গাটা এটি আমি আরও বলেছি যে আমরা সংবিধান সংশোধন কমিটির যাকে আমরা দায়িত্ব দিয়েছি, ইতিমধ্যে আমরা শুনেছি যে তিনি আমেরিকার নাগরিক, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, এবং গত পরশুদিন আপনাদের এখানকার রাত 8টার যে অনুষ্ঠানটা ছিল, সেখানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তিনি এই বিষয়টি নিয়ে একটা উষ্মা প্রকাশ করেছেন এবং আপত্তি প্রকাশ করেছেন যে এটি না হলে ভালো হতো। কারণ কি? কারণটা হচ্ছে যে এটি খুবই কিন্তু সেন্সিটিভ একটা জায়গা, এটি কিন্তু ইতিহাসের কোট করা হবে যে আমরা এই জায়গাটা হয়তো আমরা এমন কেউকে পাইনি। তিনি আমাদের দেশের মানুষ, কিন্তু ওই যে নাগরিকত্বর যে জায়গাটায়, অফিসিয়াল যে জায়গাটায়, এবং আপনার খেয়াল থাকার কথা যে আমাদের এখানে আপনি যদি নাগরিক না হন তাহলে আপনি কিন্তু ভোটার তালিকা আপনার নামটা থাকছে না। আপনি যদি ভোটার না হন তাহলে কিন্তু আপনি কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। তো এরকমের একটি জায়গা, এবং এই যে এই প্রসেসগুলো টোটালটাই কিন্তু নির্বাচনকে ফোকাস করে এবং রাষ্ট্রকে ফোকাস করে, রাষ্ট্রের এগিয়ে যাওয়াকে ফোকাস করে। সুতরাং সেই জায়গাটায় যাতে বিতর্ক অথবা ইতিহাস নিয়ে আজকে আমরা হয়তো নানা কারণে এগুলো নিয়ে প্রশ্ন তুললাম না, কিন্তু আমার পরের প্রজন্ম এই জিনিসগুলো যেমনিভাবে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সংবিধান, এখন সেটি নিয়ে তো বিতর্ক হচ্ছে, মানুষ কথা বলছে। তো আমরা এই বিষয়গুলো যেন খেয়াল রাখি। আর শেষ করব এই জায়গাটায় যে আমরা এর আগে যে সুযোগগুলো পেয়েছি সেই সুযোগগুলো আমরা কাজে লাগাতে পারিনি, কিন্তু এবার রাজনৈতিক ঐক্যমত্য এবং পাবলিকের পার্টিসিপেশন, মনে করিয়ে দেই মানুষের জীবনের যে সংকটগুলো, সেই সংকটগুলোকে যদি আপনি ওভারলুক করে শুধুমাত্র শহর কেন্দ্রিক কতগুলো এজেন্ডাকে অ্যাড্রেস করেন, মানুষ কিন্তু এই জায়গাগুলোকে সেইভাবে তার জীবনের সাথে সম্পৃক্ত করবে না। আমরা চাই কেন্দ্র থেকে প্রান্ত প্রত্যেকটি জায়গার মানুষ এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হোক, তারাই প্রসেসের মধ্যে আসুক এবং তারা তাদের ওপিনিয়নগুলো দিক, এবং দেওয়ার জন্য আপনি সুযোগটা রাখেন। কিন্তু আপনি যদি শুধুমাত্র শহর কেন্দ্রিক, বিশ্ববিদ্যালয় স্টাডি সার্কেল কেন্দ্রিক ইস্যুগুলোকে আপনি অ্যাড্রেস করেন, তাহলে যে সম্ভাবনাটা তৈরি হয়েছে, স্পেসটা তৈরি হয়েছে, সেটি নষ্ট হয়ে যাবে। জি, আসবো আপনার কাছে আবারও। অনেক ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। আমরা আমাদের সঙ্গে যেহেতু সাদিক আল আরমান রয়েছেন, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। আমরা জরিপে দেখেছি বেশিরভাগ মানুষ চাচ্ছেন স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক, এবং সংস্কার প্রস্তাবগুলো যেটি আসলে দেওয়া হয়েছে, রিপোর্টগুলো, প্রতিবেদনগুলো তুলে ধরা হয়েছে, সব মিলিয়ে আমাদেরকে শরীফুজ্জামান শরীফও বলছিলেন যে পরিবর্তনের একটা সুযোগ এসছে, কিন্তু রাজনৈতিক দলগুলো কোনো কোনো ক্ষেত্রে হয়তো মনক্ষুণ্ণ হচ্ছেন, কোনো কোনো ক্ষেত্রে অনাপত্তি জানাচ্ছেন। আপনাদের কাছ থেকে আসলে একটু জানতে চাই যে মোটা দাগে আমরা কি এই পরিবর্তনের সুযোগটা কাজে লাগাতে পারি কিনা, এবং যেটি ওনারা অভিযোগ করছিলেন যে চাপিয়ে দেওয়া হচ্ছে বা সিদ্ধান্ত বলে দেওয়া হচ্ছে, তাদেরকে তো আসলে প্রস্তাব দেওয়ার কথা, এরকম কিছু মনে করেন কিনা? আসলে ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা আমার সহ আলোচক সহ দর্শকবৃন্দ যারা আছেন। প্রথমে আমি এটুকু বলবো যে আমাদের যে জরিপটা হয়েছে, এটা বাংলাদেশ জাতীয় যে জরিপ অধিদপ্তর সরকারিভাবে জরিপটা অনুষ্ঠিত হয়েছে জরিপটা, এবং এই জরিপ নিয়ে কোনো সংশয় বা কীভাবে জরিপ করা হয়েছে এটা সরকারি যে সংস্থা তারা ভালো জানে, এবং ইতিপূর্বে বাংলাদেশ জরিপ অধিদপ্তরের জরিপ নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলে নেই। তো সেক্ষেত্রে আমি আশা করব যে আমার শ্রদ্ধেয় আলোচক যে জিনিসটা বলেছেন জরিপ নিয়ে, তিনি এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। মানে জরিপ পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলার আসলে সুযোগ নেই। জি। দ্বিতীয়ত, বর্তমান যে অবস্থা, বাংলাদেশের দীর্ঘ 17 বছর ধরতে গেলে আমরা এমন একটা
ব্যবস্থার মধ্যে ছিলাম যেখানে আমাদের বাক স্বাধীনতা ছিল না, ভোট অধিকার ছিল না, স্বাভাবিক যে নাগরিকের মৌলিক অধিকার সেগুলো আমাদের মাঝে ছিল না। যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন বাংলাদেশ পরবর্তী সময়ে মানুষের মনে আশা এবং সঞ্চার এবং মানুষের মনে একটা বাসনা তৈরি হয়েছে যে আমরা একটা সুন্দর এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে পুরনো যে ট্র্যাডিশনগুলো ছিল, যে বিষয়গুলোর কারণে আমরা আমাদের ভোট অধিকার এবং অন্যান্য নাগরিক মৌলিক অধিকারগুলোকে হত্যা করা হয়েছে সেগুলোকে আমরা কখনো ফিরে আনতে চাই না। গত 17 বছরে আমি আরেকবার মনে করাই দিই যে আমাদের প্রত্যেকটা সিস্টেম ধ্বংস হয়েছে। আমাদের যে নির্বাচন কমিশন বলেন, ব্যুরোক্রেসি বলেন, সব কিছু ধ্বংস হওয়ার ফলশ্রুতিতে আজকে আমাদের দেশে যে একটা ভয়ঙ্কর অবস্থা, এই ভয়ঙ্কর অবস্থাকে যদি আমরা রিফর্ম করতে না পারি সেই ক্ষেত্রে আগামীর বাংলাদেশ আমরা যে আশা নিয়ে জীবন দিয়েছি সেটা দেখতে পাবে না। এখন এই সংস্কার প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলা যারা কিছুটা মনক্ষুণ্ণ, আমি এটাকে তারা ভিন্ন মত দিচ্ছে, এক একজন এক এক কথা বলতেছে, আমি এটাকে ওয়েলকাম করি। এটাই তো ডেমোক্রেসি। তাদের যে থটস, তাদের যে চিন্তা ভাবনা, এগুলো আমরা অবশ্যই অ্যাকসেপ্ট করি এবং দিস ইজ বিউটি অফ ডেমোক্রেসি। এখন বলা যেতে পারে যে আমরা নাগরিকের সামনে, এই দেশের মালিক হচ্ছে নাগরিক, আমরা কিভাবে দেশটাকে সংস্কার করতে যাচ্ছি যদি দেশের নাগরিকই না জানে, সেই ক্ষেত্রে কে জানবে? আমরা মনে করি যে আমাদের দেশটা কিভাবে সংস্কার হওয়া প্রয়োজন এটা পাবলিকলি এই জন্য আনা হয়েছে যেটা মানুষ তার যে মতামত, তার যে পারসেপশন সেটা দিতে পারে। আর আমরা তো কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না, আমরা শুধুমাত্র একটা সংস্কার প্রস্তাবনা দিয়েছি সরকারের কাছে। সরকার এটা বাস্তবায়ন করবে। দেশের সবচেয়ে বড় যে স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলা, তাদের সাথে আলোচনা করে এটা ইমপ্লিমেন্টেশন হবে। এখন রাজনৈতিক দল যারা আছেন তাদের আলোচনা চলতেছে, আপত্তি চলতেছে, এক একজন এক এক কথা বলতেছে। তো আমি আশা করি যে খুব সুন্দর একটা আলোচনার ভিত্তিতে আমাদের যে সংস্কার প্রস্তাবনাগুলো আছে সেগুলো ইমপ্লিমেন্টেশন হবে। এবার যে রাজনৈতিক যে যেসব দলগুলো আছে তারা সংস্কার প্রস্তাবনা বা সংস্কার প্রক্রিয়ার প্রতি একটু মনক্ষুণ্ণ, এটা তাদের কারণ যে তারা ইউজুয়ালি রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার জন্য। যদি সংস্কারটা দীর্ঘায়িত হয় বা সংস্কার প্রক্রিয়াটা চলমান থাকে সেই ক্ষেত্রে তাদের ক্ষমতায় যাওয়াটা আরও বেশি দেরি হয়। তো যেহেতু একটা রাজনৈতিক দল রাজনীতি করেই ক্ষমতা যাওয়ার জন্য, এটা আমি দোষের কোনো কিছু দেখি না। তবে হ্যাঁ, একটা রাজনৈতিক দল যখন রাজনীতি করে তার চিন্তা থাকে যে আমাকে একটা ভোট বা একটা ইলেকশন পার করতে হবে, তখন সে বিভিন্ন গোষ্ঠী এবং বিভিন্ন মত, বিভিন্ন দল, প্রশাসনকে তুষ্ট করতে ব্যস্ত থাকে যাতে সে ভোটটা ইজিলি পার করতে পারে। কিন্তু এখন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের সে দায়টা নাই। যদি আমরা এই সংস্কারটা করতে পারি, আমাদেরকে ভোটের চিন্তা করতে হবে না, কাউকে তুষ্ট করার চিন্তা করতে হবে না, বা কাউকে স্যাটিসফাই করে আমাদেরকে কাউকে খুশি করে। এবং একজন যখন দুইজনের বেশি আসলে প্রধানমন্ত্রী হতে পারবেন না, না, এটা তো বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রস্তাবনাই আছে, তারাই তো এই প্রস্তাবনাটা দিয়েছে যে তারা 2বারের বেশি প্রধানমন্ত্রী চায় না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার, হ্যাঁ এটাও সত্য যে একটা রাজনৈতিক সরকারের যে শক্তি আছে, মাঠ একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত, অন্তর্বর্তীকালীন সরকারের সেই শক্তিটা নাই। সেই জন্য আজকে আমাদের যে ব্যুরোক্রেসি সেখানে সম্পূর্ণভাবে সরকারের কন্ট্রোল নাই, এটা আমি স্বীকার করি। গোয়েন্দা সংস্থার উপর সরকারের কন্ট্রোল নাই। যদি গোয়েন্দা সংস্থা এবং ব্যুরোক্রেসির উপর সম্পূর্ণ কন্ট্রোল থাকতো, বাংলাদেশে আজকে কিছু কিছু জায়গায় অরাজকতা এবং বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। সরকারের ব্যর্থতা আমি স্বীকার করি। তবে হ্যাঁ, যদি রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করে যে আপনাদের পাশে আমরা আছি, তাদের যে রেগুলার রুটিন ওয়ার্ক তারা সেটা করে, তাহলেই আমার মনে হয় যে সংস্কারটা সুষ্ঠুভাবে সম্ভব, যদি রাজনৈতিক দলগুলো সদিচ্ছা এবং সহযোগিতা সরকারের প্রতি থাকে। যদি কোনোভাবে রাজনৈতিক দলগুলা সহযোগিতা আমাদেরকে না করে, সেই ক্ষেত্রে ডক্টর ইউনূসের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই এই সংস্কারটা সম্পূর্ণ করতে পারবে না, এবং হয়তোবা তড়িঘড়ি করে কোনো রকম একটা নির্বাচন করে পাওয়ারটা শিফট করে তারা চলে যাবে, এবং পরবর্তীতে আমরা যে 2000 শহীদের রক্তের উপর আজকে দাঁড়িয়ে আছি, তাদের রক্তের সাথে আমার বেইমানি হয়ে যাবে, এবং আমাদের যে নতুন আশা, তরুণ প্রজন্মের যে আশা, সেটা হয়তো আমরা হারিয়ে ফেলবো। তবে আরেকটা বিষয়, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তাদের সাথে আমাদের যে মাইন্ড গ্যাপ, আমার মনে হয় তারা এটা বুঝতে পারতেছে না। তারা হয়তোবা, আমার মনে হয় যারা সিনিয়র সিটিজেন হয়ে যাচ্ছেন, তারা ভাবতেছেন আমরা অবসরে চলে যাবো, সেই জন্য তাড়াতাড়ি দ্রুত নির্বাচন প্রয়োজন, এরকম ভাবে কিনা আমি শিওর না। তবে আমার মনে হয় তরুণ প্রজন্মের যে আশা, তাদেরকে তা বুঝতে দেওয়া উচিত যে আসলে আমরা এমন বাংলাদেশ চাই যেখানে থাকবে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে আমাদের ফ্রিডম অফ স্পিচ, এবং যেটা কেউ কখনো গাড়ি দিতে পারবে না। যে প্রস্তাব বা প্রতিবেদনটা তুলে ধরেছেন, সেটা মনে করেন কিনা যে একটা
আধুনিক এবং সুষ্ঠু নির্বাচন? অবশ্যই অবশ্যই, আমার তো মনে হয় যে আমাদের যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে এগুলো খুবই ভালো। আমরা যদি একটা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে পারি, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের নির্বাচন কমিশনই যথেষ্ট, সামনে আরেকটা ফ্যাসিস্টকে যাতে নতুন করে ফ্যাসিজম কায়েম করতে না পারে সেজন্য। এবং আমাদের একটা উল্লেখযোগ্য প্রস্তাবনা আছে 24-এর গণহত্যা এবং ছাত্র জনতা যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, এবং আইসিটিতে যারা অভিযুক্ত থাকবে তারা কোনোভাবেই নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না। আমার মনে হয় যে এটা বর্তমানে বাংলাদেশের গণমানুষের দাবি, এবং এই দাবিটা যদি আমাদেরকে বাস্তবায়ন করতে হয় সেক্ষেত্রে অবশ্যই যারা অভিযুক্ত এদেরকে অভিযুক্ত করার ভিত্তিতে, বিচারের ভিত্তিতে একটু সময় প্রয়োজন। এবং আমি আশা করি আমাদের আরেকটা সংস্কার প্রস্তাবনা আছে যে আপনি জানেন যে সংবিধান কমিশন উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ যে প্রস্তাবনাটা দিয়েছে, এর ভিত্তিতে কিন্তু নতুন করে এককেন্দ্রিক ক্ষমতা এবং এক ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা সম্ভব। Yes. যে অনেক ধন্যবাদ সাদিক আলম। আমরা আসবো আপনার কাছে আবারও। আমাদের সঙ্গে ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির রয়েছেন, মানবাধিকার সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী। সৈয়দ ইজাজ কবির, আপনার কাছে একটু জানতে চাইবো যে কোথাও কি মনে করেন কিনা যে সংস্কার, নির্বাচন, এটি নিয়ে আমরা যে বিএনপির বিশেষ করে মনক্ষুণ্ণ হওয়ার বিষয় নিয়ে অনেকগুলো সংবাদ মাধ্যমে বা কিছু সংবাদ মাধ্যমে রিপোর্ট এসেছে, মনে করেন কিনা যে মনক্ষুণ্ণ হওয়ার মতো বিষয় আসলে কমিশনের প্রস্তাবগুলোতে উঠে এসছে, অথবা সংস্কার এবং নির্বাচন এই দুটির মধ্যে আদৌ কি কোনো সাংঘর্ষিক কিছু লক্ষ্য করেন? না, বিএনপি কি নিয়ে মনক্ষুণ্ণ হয়েছে এটা কি আমরা ডিটেলস কি কিছু জানি বা আমাদেরকে কিছু বলা হয়েছে? না, সেটা আমরা যেটা গণমাধ্যমে তারা বলছেন যে বিশেষ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নাম জাতীয়তাবাদের বাইরে গিয়ে বহুত্ববাদ, এই ধরনের সংবিধানের কিছু মূলনীতির যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলো তারা আসলে মানতে রাজি নয়। আচ্ছা, এটা যদি গণমাধ্যমের কথা থেকে যদি আমরা ধরে নেই, বহুত্ববাদের মানেটা কি? মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ বহুত্ববাদ? বহুত্ববাদ মানে আমরা বুঝি যে এটা সবাইকে ধারণ করা, বহু শ্রেণী, বহু বর্ণ, বহু ধর্ম, সবাইকে ধারণ করা, প্লুরালিজম। জি। তার মানে এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী, অবিশ্বাসী সবাই থাকবে। বাঙালি, চাকমা, মারমা, বম, সাঁওতাল সবাই থাকবে। তো জাতীয়তাবাদের দোষ কোথায়? আচ্ছা, আর আপনি মূলনীতি যদি আপনি সরাতে চানই, আর এখন যারা সংস্কার করছেন যদি মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জাতীয়তাবাদকে যদি আপনারা মিশ্রণ করেন বা কনফিউশন করেন, সেটা ঠিক হবে না। না, এখানে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতার কথা আমি এখন আসিনি। জি, এই সবগুলোর বিষয়ে বিএনপি বলেছেন, আপত্তি জানিয়েছেন। জি। তো সেখানে যদি কনফিউজ করেন তাহলে আমার মনে হয় সেটা ভুল হবে। তার কারণটা হলো বহুত্ববাদ ইজ আ স্মলার সার্কেল অফ জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ ইজ এ লার্জার সার্কেল। জাতীয়তাবাদ ইজ ইনক্লুসিভ অফ অল রিলিজিয়ন, অল রেস। এখন আমরা সংখ্যাগরিষ্ঠ হচ্ছে বাঙালি, আমাদের এখানে আরো অনেক জাতি উপজাতি আছে। জাতীয়তাবাদে এখানে সবকিছু ইনক্লুড হয়ে যাচ্ছে, ধর্ম, আপনার জাত, ধর্মনিরপেক্ষতা। কারণ যখন আমরা জাতীয়তাবাদ বলবো যে আমাদের ইয়েটা কি হবে, পরিচয়টা কি হবে, সেটা তো জাতীয়তাবাদের মাধ্যমেই, তাই না? তো পরিচয়টা হবে কি? যদি বহুত্ববাদ যদি রাখি জাতীয়তাবাদটা বাদ দিয়ে, তাহলে আমাদের পরিচয়টা কি থাকে? বহুত্ববাদ তো কোনো পরিচয় না। এটা একটা বলছে প্লুরালিজম, আমরা সবাইকে নিয়ে একসাথে থাকবো, একই নীতিতে থাকবো, একই দর্শনে থাকবো। একই নীতিতে থাকা হয়তো বা যেতে পারে, একই দর্শনে থাকা যেতে পারে না। কিন্তু জাতীয়তাবাদ যদি হয় তাহলে একই পরিচয় থাকা যায়। তো সেই পরিচয়টা কি আমাদের? আমরা এখানে বাঙালি আছি, চাকমা আছি, মারমা আছি, আরো আছে। তো যেহেতু আমাদের ভূখণ্ড আছে, মানচিত্র আছে, বাংলাদেশে আমরা বাংলাদেশি হিসাবেই থাকতে চাই। তো ওটাই হচ্ছে আমার কথা। আর যদি বর্তমান সংবিধান যদি দেখি, আমি একটু যদি সময় দেন, এখানে তো মূলনীতির মধ্যে যদি প্রিয়াম্বল বা প্রস্তাবনা যদি দেখি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতার কথায় যদি আসি, আমার মনে হয় পৃথিবীতে বাংলাদেশের মতো খুব কম দেশই আছে যারা ধর্মনিরপেক্ষ।
আপনি আমেরিকায় দেখেন তো ঈদ পালন হয়, ঈদের কোনো ছুটি আছে? ইউকেতে দেখেন তো, ইন্ডিয়াতে দেখেন তো, পাকিস্তানে দেখেন তো, কিন্তু বাংলাদেশে সব ধর্মেরই ছুটি আছে। তো ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝাচ্ছেন? এখন কথায় কথায় মাঝে বলে যে রাষ্ট্র ধর্ম ইসলাম। রাষ্ট্রের কোনো ধর্ম নাই, কিন্তু এই রাষ্ট্রে আমরা বাঙালি জাতি প্রায় 98%, এর মধ্যে মেজরিটি মুসলিম, যার ফলে আমাদেরকে একটা ট্যাগ দেওয়া যেতে পারে বা বলা যেতে পারে যে আমরা মুসলিমের রাষ্ট্র। ঠিক ইন্ডিয়াতে যেরকম আমরা বলি হিন্দুস্তান বা তারা নিজেদেরকে একটা ব্র্যান্ড করেছে ইন্ডিয়ান। সো আমাদেরকে তো আর মুসলিম স্থান বলে না, আমরা নিজেদেরকে বাংলাদেশি হিসেবে বা বাংলাদেশ হিসেবে ব্র্যান্ড করছি। কিন্তু কেউ কিন্তু আমরা আমেরিকাকে খ্রিস্টান দেশ বলি না, ইউকে খ্রিস্টান দেশ বলি না। আর আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু মনে পড়ে বা বুঝি আমি, দুটা রাষ্ট্রের ধর্ম আছে আর পৃথিবীতে আর কোনো রাষ্ট্রের ধর্ম নাই। একটা হচ্ছে ইসরায়েল, জায়নিজম, আরেকটা হচ্ছে ভারত, হিন্দুত্ববাদী বা হিন্দুস্তান। সো এটা আমার কাছে মনে হয় একটা মিসকনসেপশন। সো বহুত্ববাদীর সঙ্গে আমি ব্যক্তিগতভাবে একমত না। আর এখন জাতীয়তাবাদ বাদ দেওয়ার কারণের ব্যাপারে যদি আমি কথাটা বলি, যদি আমি সংবিধানটাই যদি বলি, যে সংবিধানটা আপনারা এখন বলছেন ৭২-এর সংবিধান, এটা রাখা উচিত না। ৭২-এর সংবিধান কিন্তু ৭৫-এ বাদ হয়ে গেছে বাকশাল করার পরে। এরপরে কিন্তু অনেক অ্যামেন্ডমেন্ট আসছে, সংশোধন এসছে। হ্যাঁ, অনেক সংশোধনী আসছে। কিন্তু ৭২-এর যে সংবিধান, আওয়ামী লীগের যদি বলি, আওয়ামী লীগের প্রচলিত সংবিধান, আওয়ামী লীগই সেটার মৃত্যু ঘটিয়েছে। আওয়ামী লীগের আনা গণতন্ত্র, আওয়ামী লীগই সেটার মৃত্যু ঘটিয়েছে। সো এটাকে যদি আপনারা ৭২-এর সংবিধান বলতে চান, পুরোপুরি ঠিক হবে না। তো যাই হোক, এই বর্তমানে সংবিধানে যদি আমি দেখি, নাগরিকত্বের ডেফিনেশনটা যদি আমি দেখি, এখানে আমাকে বলা হচ্ছে বাংলাদেশে নাগরিকত্ব আইন দ্বারা নির্ধারিত নিয়ন্ত্রিত হইবে, নাগরিকত্ব আইন দ্বারা। আর ৬-২ বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি, বুঝেন কি? জাতি হিসাবে বাঙালি, নাগরিক হিসাবে বাংলাদেশি। সো চাকমা একজন নাগরিক, সে বাংলাদেশি। জাতি হিসেবে চাকমা না, জাতি হিসেবে বাঙালি। চাকমা তো আগে আমরা। আর আমাদের ভাই যে কথাটা বললেন আলী রিয়াজ সাহেবের সম্বন্ধে, যিনি ডুয়াল সিটিজেন, সো উনি নাগরিক হিসেবে বাংলাদেশি। জাতি হিসেবে কি হবেন একটু কনফিউশন আছে, বাঙালি হবেন, আমেরিকান হবেন, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। আর আমরা যদি ইয়েতে আসি, জাতীয়তাবাদে আসি, যেটা ন্যাশনালিজম, সেখানে বলা হচ্ছে ভাষাগত সাংস্কৃতিকগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন, সেই বাঙালি জাতির ঐক্য ও সংহতি হইবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। তাহলে কি উপজাতিরা বা অবাঙালি যারা আছে, আমরা তখনকার আমলের পাকিস্তানি বা বিহারিদের বাদ দিয়ে যারা আছে, তারা কি যুদ্ধ করেনি? So this idea, in the constitution which has been included by the past fascist regime, is very much seclusive, not inclusive. But BNP যে ideology, which is nationalism বা জাতীয়তাবাদী, is very much inclusive. As a result, আমি মনে করি it is very much reasonable যে জাতীয়তাবাদ শব্দটা বাদ দেওয়া সংবিধান থেকে, এটা আপত্তি থাকতেই পারে। না, নিশ্চয়ই এখানে তো ভিন্ন মত আসবে, মত আসবে এবং সেটা নিয়ে আলোচনা হতে পারে। বহুত্ববাদ হলে নিশ্চয়ই সেটিরও ব্যাখ্যা নিশ্চয়ই তারা বলবেন যে কেন বহুত্ববাদ হলে আমার যেটা আপত্তি, আমার ব্যক্তিগতভাবে যেটা আপত্তি, আমি বাংলাদেশী হিসেবে আসলে আমার সংবিধানে আমার পরিচয়টা কি সেটা আমি জানতে চাই। কারণ আমার সংবিধানে আমার পরিচয়টা থাকতে হবে। আমি বাঙালি, আমি বাংলাদেশি বাঙালি, কিন্তু আপনি তো বাংলাদেশি চাকমা, উনি তো বাংলাদেশি মারমা, কিন্তু বহুত্ববাদ বলে শেষ করে দিলাম। তাহলে আপনারা আমার পরিচয়টা কি? আমি যখন একটা পাসপোর্ট নিয়ে যাব, পাসপোর্টে কি লেখা থাকবে? বহুত্ববাদ। এটা বহুত্ববাদী পাসপোর্ট না। না, জাতীয়তাবাদের আওতায় যেহেতু এটা আছে, বহুত্ববাদের আওতায়ও থাকতেই পারে। যে বহুত্ববাদের আওতায় পরিচয় হতে পারে না, বহুত্ববাদের আওতায় পরিচয়টা আসবে মানচিত্র থেকে।
আপনার পরিচয়টা আসবে সার্বভৌমত্বের থেকে, জাতির থেকে আসবে না। এখন জাতি দিয়ে যদি করেন, তাহলে বাঙালি জাতি যদি বলেন, তাহলে তো কলকাতার বাঙালি, আমেরিকান বাঙালি, পাকিস্তানি বাঙালি, তো সব মিলে তো একটা দেশ হতে হবে। নিশ্চয়ই আমরা আরও কথা বলবো, আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে। বিশেষ করে আমরা স্থানীয় সরকার নির্বাচনটা আসলে আগে হওয়া উচিত না পরে হওয়া উচিত, এই নিয়ে আমরা একটু আপনাদের কাছ থেকে জানতে চাইবো। দর্শক, আরআইসিএল টিএমএক্স বা স্টিল গণতন্ত্রে আমরা কথা বলছি। সংস্কার প্রস্তাব নিয়ে দলগুলো মনক্ষুণ্ণ কেন, এই শিরোনামে আমরা রাজনীতির আরও বিষয় নিয়ে কথা বলতে চাই। একটা ছোট্ট বিরতির পর আশা করি আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আরআইসিএল টিএমএক্স বা স্টিল গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। অনুষ্ঠানে আমরা আজকে কথা বলছি সংস্কার প্রস্তাবগুলো নিয়ে দলগুলো মনক্ষুণ্ণ কেন, এই প্রশ্নকে সামনে রেখে। আমাদের সঙ্গে তিনজন অতিথি রয়েছেন স্টুডিওতে এই মুহূর্তে। আমাদের সঙ্গে রয়েছেন শরীফুজ্জামান শরীফ, সিপি সাবেক সভাপতি ছাত্র ইউনিয়ন, স্বাগত জানাচ্ছি শরীফুজ্জামান শরীফ। আমাদের সঙ্গে রয়েছেন সাদিক আল আরমান, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, এবং একজন আইনজীবী রয়েছেন সুপ্রিম কোর্টের ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। আমরা বিরতির আগে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান জানছিলাম। শরীফুজ্জামান শরীফ, আমরা যে প্রশ্নটি জানতে চাই, যেহেতু আপনি বলছিলেন যে আমরা একটা নতুন পরিবর্তন চাচ্ছি, পরিবর্তিত বাংলাদেশ চাচ্ছি, যেটি সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগটা কাজে লাগাতে গিয়ে আমরা যদি স্থানীয় সরকার ব্যবস্থা অথবা জাতীয় নির্বাচনে একটা গুণগত পরিবর্তন আনতে পারি, সেটি আমরা নিতে চাইবো না কেন? সেক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে জরিপটি হয়েছে, সেই জরিপটি যদি আমরা ধরেই নেই যে সত্যিকার অর্থেই ম্যানিপুলেটবিহীনভাবে আমরা ফলাফলটি পেয়েছি, সেক্ষেত্রে যদি জনমত হয় 65%-এরও যে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত, সেটি করলে রাজনৈতিক দলগুলোর আপত্তির জায়গা আছে কিনা? অবশ্যই আপত্তির জায়গা আছে। সেটি কেন? এই যে জরিপটা করেছে, এটি সরকারি প্রতিষ্ঠান। তো যখন এটি নিয়ে ডিবেটটা হচ্ছে এবং এই জরিপের সঙ্গে আরও কতগুলো বিষয় জড়িত, ইতিমধ্যে একটা নতুন রাজনৈতিক দল গঠন করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে ভেঙে দেওয়া পৌরসভার এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলরদেরকে ঢাকায় ডেকে এনে একটা সভা করা নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক হয়েছে, আপনার এখানেও আলোচনা হয়েছে। তো রাজনৈতিক দলগুলো, এই সরকারটা কিন্তু রাজনৈতিক সরকার না, এই সরকারের স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টিগুলো, তারা তাকে সহযোগিতা করছে। তো তখন আপনি যদি এরকমের একটা জরিপ বাইরে নিয়ে আসেন, যে একটা রাজনৈতিক দলের একটি অংশ তারা বলছে যে নির্বাচন প্রয়োজন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার, আর একটা অংশ বলছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার দরকার নেই, ঠিক সেই মুহূর্তে রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠান যদি এই জরিপটা করে মাঠে তার রেজাল্টটা নিয়ে আসে, এই রেজাল্ট দিয়ে উপকৃত হয় কে? কেউ না কেউ রেফারেন্স হিসাবে ব্যবহার করবে। তো যে বিষয়গুলো নিয়ে পলিটিক্যালি ডিবেট হওয়ার সুযোগ আছে এবং পলিটিক্যাল পার্টির যে ইউনিটিগুলো, সেই ইউনিটিগুলো ডিভিশন হয়ে যাওয়ার সুযোগ আছে, সেই কাজটা আপনার কোনোভাবেই করা উচিত না। আচ্ছা, এবং এই কাজটি আপনি যখন করবেন তখন এই যে ইউনিটিটা এটা নষ্ট হবে। কেন? যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে আপনি এই মুহূর্তে এরকমের জরিপ করে ফলাফল এটার বাইরে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। যদি তারা জরিপ করতো, তাদের উচিত হচ্ছে এই সংক্রান্ত রিপোর্ট, গোপন রিপোর্ট, সেটি এর কাছে তুলে ধরা, সরকারের কাছে জমা দেওয়া। যখন আপনি এই জরিপগুলো করে রেজাল্টটা বাইরে নিয়ে আসছেন, তখনও আপনি একটা পাবলিক ওপিনিয়ন ক্রিয়েট করার চেষ্টা করছে সরকারের একটা প্রতিষ্ঠান। যে বিষয়টি নিয়ে ওপিনিয়ন ক্রিয়েট করার চেষ্টা করছে, সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যে পলিটিক্যাল পার্টির মধ্যে একটা ডিভিশন হয়েছে। তো এক পক্ষে হয়তো 5টা দল আছে, আর এক পক্ষে 45টা দল আছে, অথবা এক পক্ষে 3টা দল আছে, আর এক পক্ষে 15টা দল আছে। তো এর ভেতর থেকে এরকমের একটা ডিবেট করার মতন ইস্যুকে নিয়ে যখন আপনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জরিপ ফলাফল বাইরে নিয়ে আসে, তখন কোন একটি পক্ষকে আপনি একটা টুলস ধরিয়ে দিচ্ছেন, সেটি হচ্ছে যে সে এটিকে ব্যবহার করতে পারবে যে দেশের 70% মানুষ স্থানীয় সরকার নির্বাচন চায়। এই দ্বিতীয় জায়গাটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের যে প্রস্তুতিগুলো দরকার, আপনি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে দেরি করছেন কেন? আপনি বলছেন যে আমার প্রিপারেশনগুলো এখনো প্রপারলি আমি শেষ করতে পারিনি। এখানে কিন্তু টেস্ট কেসের ব্যাপার নেই, যে আমি উপজেলা ইলেকশন করে টেস্ট করে দেখি যে আমার ক্যাপাসিটি কতটুকু, আমি জেলা পরিষদ ইলেকশন করে টেস্ট করে দেখি আমার ক্যাপাসিটি কতটুকু। অ্যাসেসমেন্টের বিষয় না এখানে পরিষ্কার বিষয়টা হচ্ছে যে আপনি ফোকাসটা কোন জায়গাটায় করছেন। বাংলাদেশের 15 বছরে এই দেশের মানুষের একটা বিরাট অংশ ভোটাধিকার থেকে বঞ্চিত। সুতরাং রাষ্ট্রের এখন যে অবস্থা, সেই অবস্থায় একটা নির্বাচিত সরকার, তবে এটি কালকেই হতে হবে আমি সেটি বলছি, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে। আর আরেকটা জায়গায় আমি শেষ করে দিব একটু, সেটি হলো যে আমরা বিভিন্ন সময় যখন কথা বলি, আমরা কিন্তু একটা ভুল ব্যাখ্যা করি যে তরুণদের সেন্টিমেন্টটা পলিটিক্যাল পার্টিগুলো বুঝছে না। আমি কিন্তু প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সাথে তরুণরা আছে,
বিএনপির যে ছাত্র সংগঠন, না, নিশ্চয়ই। ছাত্রদল, তারা কি তরুণ না? তো বাংলাদেশের সমস্ত তরুণরা একদিকে আর সমস্ত বয়স্ক মানুষগুলো পলিটিক্যাল পার্টির দিকে, এই কনসেপ্টটা আমার কাছে মনে হয় যে ডিভিশন করার একটা জায়গা তৈরি করে। নিশ্চয়ই, এটা একটা ভালো পয়েন্ট বলেছেন সর্বজন। আসবো আপনার কাছে, সাদিক আল রহমান, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো যে বাংলাদেশের যে বাস্তবতা, আমাদের যে সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি, ক্ষমতার বাস্তবতা আমরা যেটি দেখেছি, সেখানে আসলে এই যে সুপারিশগুলো, আমরা জানি যে চমৎকার সব সুপারিশ আসলে উঠে এসেছে, 4টা কমিশনের যে সুপারিশ, এই সুপারিশগুলো কার্যকর হওয়া কঠিন মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমি আপনার এই প্রশ্নে আসার পূর্বে আমার সহ আলোচক বিজ্ঞ আইনজীবী ভাইয়ের দুইটা প্রশ্নের সাথে আমি একটু দ্বিমত পোষণ করছি। ভাই বলেছেন যে চাকমারা জাতিগতভাবে বাঙালি। না 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 না, চাকমারা জাতিগতভাবে বাঙালি না, সংবিধান বলছে চাকমারা জাতিগতভাবে বাঙালি। আমি বলছি জাতীয়তাবাদ বোঝাতে গিয়ে আপনি যেটি বলছিলেন, সংবিধানে বলা আছে যে আমরা সবাই বাঙালি। আমরা বাংলাদেশী না, নাগরিক হিসাবে বাংলাদেশী, জাতিগত হিসাবে আমরা সবাই বাঙালি। তো জাতি হিসেবে বাঙালি, জাতি হিসেবে নাগরিক হিসেবে নাগরিক হিসেবে বাংলাদেশী। এটা আসলে পৃথিবীর কোন দেশে এটা বিরল ঘটনা। আমাদের যেটা, এটা আমার ব্যক্তিগত যে অপিনিয়ন, বহুত্ববাদের ক্ষেত্রে আপনি যদি দেখেন, চাকমা একটা আলাদা গোষ্ঠী, তাদের আলাদা জাতিসত্তা আছে, আলাদা ভাষা আছে, আলাদা সংস্কার আছে। আমি কেন তাকে জোর করে বাঙালি বানাবো? এক্স্যাক্টলি, সে বাংলাদেশী হবে। অবশ্যই। তাকে ধারণ করা, তার জাতিকে ধারণ করে বহুত্ববাদের একটা। কিন্তু আমরা তাকে জোর করে বাঙালি বানিয়ে বাংলাদেশের, তাহলে বহুত্ববাদে আপত্তির জায়গাটা কেন? বহুত্ববাদ হলে তো তাকে আমি, জাতীয়তাবাদে তো সেখানে আপত্তি নাই, কারণ জাতীয়তাবাদে তো আমি বলছি যে আমরা সবাই আমরা শুনি বাংলাদেশে 10 লক্ষের উপর বিহারি আছে, আমি জোর করে তাদের কেন বাঙালি বানাবো? এক্স্যাক্টলি। বাংলাদেশে তেলুগু পিপলস আছে, সাউথ ইন্ডিয়ান পিপলস আছে, যারা চা শ্রমিক আছে, এটা কেউ বাঙালি না। বহুত্ববাদের প্রয়োজন হচ্ছে এখানে যে আমার প্রত্যেকটা গোষ্ঠীকে, প্রত্যেকটা ক্ষুদ্র নির্গোষ্ঠীকে সবাইকে স্বীকার করতে হবে, সবাইকে নিয়ে আসতে হবে আমাদের সংবিধানে এবং আমাদের নাগরিক হিসেবে। আরেকটা বিষয় ভাই উল্লেখ করেছেন যে পৃথিবীতে মাত্র 2টা দেশে রাষ্ট্রধর্ম ইসলাম আছে, রাষ্ট্রধর্ম আছে। এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা। পৃথিবীতে 28টা দেশে ইসলাম ধর্ম রাষ্ট্র, পৃথিবীতে 28টা দেশে খ্রিস্টান ধর্ম রাষ্ট্রধর্ম হিসাবে আছে, এবং 7টা দেশে বৌদ্ধ ধর্ম রাষ্ট্রধর্ম হিসাবে আছে, এবং আরেকটা হিন্দু রাষ্ট্র হিসাবে একমাত্র ছিল নেপাল, যে বিগত কিছুদিন পরে তারা সাংবিধানিকভাবে ইতে গিয়েছে, মানে ধর্ম নিরপেক্ষতে গিয়েছে। এবং উনি বলেছে যে ইন্ডিয়া হিন্দুত্ব রাষ্ট্রে, সাংবিধানিকভাবে ইন্ডিয়া কখনোই হিন্দুত্ববাদী রাষ্ট্র না। ইন্ডিয়া সাংবিধানিকভাবে একটা সেকুলার কান্ট্রি, এবং হিন্দুস্তান নামের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, সেটা সিন্ধু নদের সাথে সম্পর্কিত। এখানে আমার আরেকটা উল্লেখযোগ্য বিষয় যে স্থানীয় সরকার নির্বাচন, এইটা জাতীয় নির্বাচনের আগে কেন প্রয়োজন আমাদেরকে যদি বুঝতে হয়। জাতীয় নির্বাচন হচ্ছে যে আমাদের একটা নতুন করে সরকার গঠিত হবে। একটা সরকার যখন গঠিত হয় তখন কিন্তু এই সরকার দ্বারা লোকাল এরিয়া প্রভাবিত থাকে। সেই ক্ষেত্রে একটা সুষ্ঠু নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন করা চ্যালেঞ্জিং। আমাদের সংস্কার প্রস্তাবনায় আছে অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচনকালীন সরকার, তাদের অধীনে 2টা নির্বাচন অনুষ্ঠিত হবে। তাহলে আমরা প্রকৃতভাবে যারা সমাজের জন্য কাজ করে তাদেরকে প্রার্থী হিসেবে নিয়ে আসতে পারবো। এবং যদি আমরা আরেকটা কথা বলেছি, সেটা হচ্ছে যে লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আমরা কখনোই তরুণ রাজনীতি বা ছাত্র রাজনীতির এগেইনস্টে না, বরঞ্চ লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি সেটা আমরা কখনো চাই না। এই জন্যই ডাকসু যে ইলেকশন, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি কখনোই এটা আমাদের কমিশনের মতামত। যদি ডাকসু অন্যান্য ইউনিভার্সিটির যে নির্বাচনগুলো আমরা করে ফেলতে পারি, তারা এজ এ প্রেশার গ্রুপ, এজ এ ভ্যানগার্ড, গণতন্ত্রের ভ্যানগার্ড হিসেবে কাজ করতে পারবে, এবং তাহলে আমাদের গণতন্ত্র সুসংগঠিত হবে। আমাদের যে আকাঙ্ক্ষা সেটা আমরা ফিরে যেতে পারবো যদি স্থানীয় সরকারটা আমরা করে ফেলতে পারি। এখন আমার এই সহ আলোচক বলছেন যে এগুলো জনগণের কাছে রিপোর্টটা কেন প্রকাশ করা হয়েছে? রাজনীতি কার জন্য? পলিটিক্স ফর দ্য পিপলস, রাজনীতি মানুষের জন্য। যদি মানুষের পারসেপশন যদি রাজনৈতিক দলগুলো জানতে পারে, আমাদের সরকার তো উপকার করছে যে আপনারা পাবলিক এটা চায়, এটা তথ্যটা জানিয়ে দিয়েছে। জি, অনেক ধন্যবাদ। আপনি চমৎকার করে অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, আপনার কাছে এই বিষয়ে যদি কিছু বলার থাকে, এবং একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনটি আগে হলে ক্ষতি কি, এই প্রশ্ন আপনার। আমি আনন্দিত, মনোমুগ্ধ যে আমার কাছে আজকে টকশোতে মনে হচ্ছে যে আমি 5ই আগস্টের আগে যেভাবে টকশো করতাম, টু সার্টেন এক্সটেন্ট আমি ওইরকম ফ্লেভারটা পাচ্ছি আর কি। সেটা একটু যদি আমার কথা, আপনার বাক স্বাধীনতা পাচ্ছেন না? না, বাক স্বাধীনতা অবশ্যই আছে। তাহলে 5 আগস্টের আগের সাথে একটু যে ওই যে আপনার আচ্ছা, সময়টা নষ্ট না করে নির্বাচনের কথায় যদি আসি, আপনার জাতীয় নির্বাচন আর লোকাল নির্বাচনের কথায় যদি আসি, এবং
যেখানে বলা হচ্ছে জরিপের ব্যাপারটা বলা হচ্ছে যে দীর্ঘ 17 বছর আমরা বহুত জরিপ দেখেছি, সরকারি জরিপও দেখেছি, ইন্টারন্যাশনাল জরিপও দেখেছি, ফ্যাসিস্ট সরকারের পক্ষেই ছিল। আমার কাছে যেটা মনে হয় যে আসলে জাতীয় নির্বাচনটা আগে দিয়ে দেওয়া উচিত, যেহেতু এখানে টেস্টের কিছু নাই যে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট কে ফর্ম করবে কে ফর্ম করবে না। তার কারণটা হলো, এবং সেটা একজন জনমত যদি যাচাই করতে হয় তাহলে এই পোল বা সরকারি জরিপ বা এসব দিয়ে নির্ধারণ আপাতত মনে হয় না করাই উত্তম, পারলে গণভোট দিয়ে করে নেওয়া উচিত, তাহলে একটা নির্দিষ্ট আনসার পাওয়া যাবে। এটা হচ্ছে আমার মতামত। আর আমার স্নেহের ভাই যেটা বললেন যে আমার তথ্যগত ভুল ছিল, উনি আমাকে সঠিক করে দিলেন। তো এখানে আমার একটা প্রশ্ন আছে যে ইন্ডিয়া সেকুলার কান্ট্রি এবং আরো কতগুলি দেশের রাষ্ট্রীয় 28টা ইসলাম, 28টা খ্রিস্টান, 7টা 28টা বৌদ্ধ, ইসলাম, একটা জুডিশিয়াল। 28টা খ্রিস্টান, 7টা বৌদ্ধ। তো ঠিক আছে, তাহলে ওদের যদি ইসলাম রাষ্ট্র যদি ইসলাম হয়, খ্রিস্টান হয়, তো আমার থাকতে অসুবিধা কোথায়? আর আমারই বা ইন্ডিয়ার মতো সেকুলার হইতে হবে কেন? এটা আমার প্রশ্ন রয়ে গেল আর কি। নিশ্চয়ই আমরা এই উত্তর জানতে চাইবো। আপনি তারপরে বলছিলেন আপনার আরেকটা কি প্রশ্ন ছিল? না, আপনি ওই যে নির্বাচনের সেটা দিয়েছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া উচিত না, জাতীয় নির্বাচন হওয়া উচিত। আমরা বিরতি থেকে ফিরে এসে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো, আরেকটা বিরতি নেওয়ার সময় হয়েছে। যদি আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণেই কিন্তু আজকে সংস্কারগুলো আলোচনা এসেছে। রাজনৈতিক দলগুলো বারবার ব্যর্থ হয়েছে, গত 53 বছর ধরে রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে বলেই আজকে এই সংস্কারগুলোর কথা হচ্ছে। রাজনৈতিক দলের এই লোকেরা রাজনীতি করে, আপনারা যেমন মনে করছেন যে সফলতাও আছে, তাদের ব্যর্থতাও আছে। নিশ্চয়ই তাই 53 বছরে বাংলাদেশ মানুষের জন্য, গণমানুষের জন্য হয়নি নির্বাচন, সেটি ব্যক্তি স্বার্থে হয়েছে, গোষ্ঠী স্বার্থে হয়েছে, বা আমরা জনগণ সেই সুফল পাইনি বলেই বারবার ভুলুণ্ঠিত হয়েছে আমরা দেখেছি বাংলাদেশ। এবং কেউ কেউ যখন মনে করছে বা আপনি মনে করছেন জাতীয় নির্বাচন হলেই রাতারাতি বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে, সুশাসন প্রতিষ্ঠা হয়ে যাবে, দুর্নীতিমুক্ত হয়ে যাবে, তাহলে তো সেটা আমরা 53 বছর দেখতে পাইনি, হলে তো ভালো, সেটি আমরা আশা করছি। এখন 200 বছর আমেরিকা আর 100 বছর ব্রিটেনের সাথে 54 বছরের বাংলাদেশের তুলনা করলে কিন্তু নিশ্চয়ই সেটা সময় দিতে হবে। নিশ্চয়ই আমরা বিরতি থেকে ফিরে এসে শুনবো। দর্শক, RICL TMX বার জনতন্ত্র গণতন্ত্রে আমরা আজকে কথা বলছি সংস্কার প্রস্তাব, নির্বাচন এবং রাজনীতির নানা বিষয় নিয়ে। আমাদের সঙ্গে 3 জন অতিথি রয়েছেন। আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি। RICL TMX বার স্টিল জনতন্ত্র গণতন্ত্রে কথা বলছি সংস্কার প্রস্তাব, নির্বাচন এবং রাজনীতির নানা বিষয় নিয়ে। আমাদের সঙ্গে 3 জন অতিথি রয়েছেন। আমরা শেষ মুহূর্তে রয়েছে অনুষ্ঠানের। শরীফুজ্জামান শরীফ, একেবারেই শেষ মন্তব্য হিসেবে নিতে চাই। মোটা দাগে আমরা এই যে সংস্কার প্রস্তাব বা নির্বাচন, জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, সব কিছু আমরা চাচ্ছি কি একটা পরিবর্তন, ইতিবাচক বৈষম্যহীন বাংলাদেশ যেন হয়। সেটি যদি আমাদের কাম্য হয় এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে আসলে এটা প্রয়োজন, সেই ঐক্যমত্যটা জরুরি কিনা এবং সেটি কিভাবে আমাদের হতে পারে। ধন্যবাদ। আমি এর আগে একটু এটার সাথেই বলে রাখি যে আমাদের দেশে পলিটিক্যাল পার্টিগুলো কিছুই করে নাই, এই ধরনের একটা সেন্টিমেন্ট আমাদের আছে, এবং এর উদ্দেশ্য হচ্ছে কিছুই করেনি কেউ কখনোই। আমাদের পলিটিক্যাল যে বাংলাদেশটা যতটুকু এগিয়েছে এর জন্ম থেকে বিভিন্ন দশকে অর্জনগুলো রাজনৈতিক দলের, তারা নেতৃত্ব দিয়েছে, কখনো কখনো কৌশলগত কারণে সে পেছনে সরে গেছে, কিন্তু রাজনৈতিক দলের কন্ট্রিবিউশনটা আছে, কারো বেশি আছে কারো কম আছে। তবে কখনো কখনো তারা হিতে বিপরীত হয়ে যায়, ভালো কাজটা করতে থেকে খারাপ কাজটা করে ফেলে। আমাদের দেশে বিরাজনীতিকরণের একটা প্রবণতা আছে। 111-এর ভেতর থেকে বিরাজনীতিকরণের যে স্ট্রাকচারটা আমাদের সামনে আছে সেটা এখনো আছে, এবং সেই সময় যারা এর সাথে ভূমিকা রেখেছিল, ফখরুদ্দিন মঈনুদ্দিনের সাথে পলিটিক্সে -2 ইত্যাদি ইত্যাদি, তাদের অনেককেও এখনো কিন্তু দেখছি বেশ দাপট নিয়ে সরকারের কাছেও আছে। মনে করছেন আমি সংক্ষিপ্ত তো এই জায়গাটায় আমার শঙ্কা আছে 111-এর অনেকে এই সরকারের সঙ্গে কাছাকাছি আছে এবং তারা বেশ প্রভাবশালী। তো সেই কারণে আমি সতর্কতার সাথে এই জিনিসগুলোকে অবজার্ভ করছি। আমরা দেশটা ভালোভাবে চলুক সেটি চাই, মানুষের অধিকারটা প্রতিষ্ঠিত হোক সেটি চাই, শহীদদের রক্ত বৃথা যাবে না সেটি চাই, একই সাথে দেশটা রাজনীতিবিদরা শাসন করবে এটিও আমরা চাই। আপনি কোথাও ছিলেন না, আপনি হঠাৎ করে বাই চান্স সুবিধা নিয়ে আপনারাই ক্ষমতায় দিচ্ছেন, রাজনৈতিক দলগুলো আসবে নাই, কারোর সাথে নাই, এবং ভাগ্য সৌভাগ্যবান কখনোই তারা বলেননি নিজের থেকে, কপাল কোথাও আপনাকে তারা তো চাননি, আপনি এসে পতাকা লাগিয়ে ঘুরছে, অথচ জীবন। অনেক ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ, আমাদের সময় আসলে স্বল্পতা রয়েছে, অনেক ধন্যবাদ। তারা আসলে নিজের থেকে চায়নি এবং তাদেরকে দেওয়া হয়েছে এবং তারা আসলে অনন্তকাল থাকতে আসেননি, সেটাও পরিষ্কার করেছেন। আমরা সাদিক আল আপনার কাছে শেষ মন্তব্য নিতে চাই, রাজনৈতিক ঐক্যমত বা জাতীয় ঐক্যের জায়গাটা নিয়ে যদি একটু বলেন।
যে এই সুপারিশগুলো বাস্তবায়ন আসলে হবে রাজনৈতিক কিভাবে? ঐক্যমতের ক্ষেত্রে আমি আজকে যদি সিলেটের যে কোর্টে যে নির্বাচন হয়েছে তার এক্সাম্পল দিই, সেখানে জামাত ভোট পেয়েছে 180, বিএনপি ভোট পেয়েছে 220-এর একটু বেশি, আওয়ামী লীগ ভোট পেয়েছে 400। তো আমি যদি দেখি যে আওয়ামী লীগ বা ফ্যাসিস্টদেরকে যদি আমরা এখন প্রতিষ্ঠিত করার জন্য নিজেরা ডিভাইড হয়ে যায় এবং নিজেরা আরো বেশি ভাগ হয়ে যায়, অদূর ভবিষ্যতে ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোষর যারা আছে তারা খুব শিগগিরই সংগঠিত হয়ে যাবে। এবং আমার শ্রদ্ধেয় আলোচক যে জিনিসটা বললেন যে আমি কোথাও ছিলাম না বা আমরা কোথাও ছিলাম না, বা যারা আজকে পতাকা নিয়ে ঘুরছে তাদের বোঝা উচিত যে নাহিদ ইসলামের পরিণতি কি হয়েছিল, তাদের বোঝা উচিত যে আসিফ মাহমুদ কতটা রক্ত এবং কতটা ইনজেকশনের ফলশ্রুতিতে স্ট্যাটাসটা দিয়েছে এবং পতাকা লাগিয়ে তাদের ভাগ্য সেটা বলেছেন আপনি। যাই হোক, ছাত্রদেরকে বিশ্বাস আমাদের সময় শেষ। বসিয়েছে, কারণ এই ছাত্ররা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। অবশ্যই পলিটিক্যাল পার্টিগুলোর অবদান আমি স্বীকার করি, আমি বিএনপির অবদান স্বীকার করি, আমি জামাতের অবদান স্বীকার করি, আমি ছাত্র ইউনিয়নের অবদান স্বীকার করি, আমি শিবিরের অবদান স্বীকার করি। এবং যে কেউ যদি পলিটিক্যাল পার্টিগুলোর অবদান অস্বীকার করে সে বাংলাদেশের বর্তমানে রাজনীতির জন্য একটা অভিশাপ। এবং পলিটিক্যাল পার্টিগুলো সামনে বাংলাদেশকে নেতৃত্ব দিবে, আমরা শুধুমাত্র একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য আছি যেখানে আমরা তাদেরকে একটা শিফট করার জন্য একটা গ্রাউন্ড তৈরি করি। গ্রাউন্ড, এবং আপনারা সেই সুপারিশগুলোই তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ। আমরা শেষ মন্তব্য নিতে চাই ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, আমাদের একেবারে সময় শেষ। একদম খুব সংক্ষেপে বলার চেষ্টা করব যে দ্য স্টেটমেন্টস অর দি কনসেপ্ট যেটা আছে যে তরুণদের সঙ্গে রাজনীতিবিদ বা আমরা যারা একটু সিনিয়র আছি তাদের সঙ্গে তরুণদের গ্যাপ আছে, এটা আমি একদমই মনে করি না। বাট তরুণদের একটা জিনিস বুঝতে হবে, যেরকম ধরেন কথার কথা যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে লিগ্যাল কমপ্লিকেসিস আছে, কনস্টিটিউশনাল কমপ্লিকেসিস আছে, এবং ধরেন বর্তমানে যে দোসরের যেই প্রেসিডেন্ট ছিলেন উনি এখনো কিন্তু প্রেসিডেন্ট আছে, কেন রাখা হয়েছে এই লিগ্যাল কমপ্লেক্সিটিটা বুঝতে হবে। এই লিগ্যাল কমপ্লেক্সিটি যদি না বুঝে এবং সেটা নিয়ে যদি তারা মনে করে যে রাখবো না, তাহলে কিন্তু এটা হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে নাগরিক অধিকারের কথা, তরুণদের প্রতি আমার একটা থাকবে যে রাজনীতি নিয়ে একটু পড়াশোনা করেন। 17 বছরের নাগরিক অধিকার এবং 72 থেকে 75-এর নাগরিক অধিকারটা নিয়ে একটু পড়াশোনা করেন। ফখরুদ্দিন মঈনুদ্দিনের 111-এর কথার ব্যাপার যেহেতু আসছে, আমি একদম শর্টে বলে দিচ্ছি, প্রণব মুখার্জির বইটা দয়া করে পড়েন। 2018 ইলেকশনটা কি ছিল না। আর শেষ যেটা আমার ভাই বলেছিলেন যে রিপোর্ট যেহেতু আমরা জেনে যাচ্ছি এটা রাখা উচিত, অমুক ভাবে রাখা উচিত, না জানা উচিত, তবে এই আকর্ষণ আগ্রহ এইগুলা বিডিআর রিপোর্টের বেলায় আমাদের যে আকর্ষণ আগ্রহটা রয়েছে, এই আকর্ষণ আগ্রহ নিয়ে কোন রিপোর্ট বা কোন জরিপ নিয়ে আমরা থাকতে চাই না। আমরা চাই বাংলাদেশ একসাথে আমরা এগিয়ে চলি, আমাদের জাতীয় ঐক্যতে চলি, আমরা সবাই বাংলাদেশি, দ্যাট ইজ ইট। জি, অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, শরীফুজ্জামান শরীফ এবং সাদিক আল রহমান, আপনাদের তিনজনকে সময় দেওয়ার জন্য। দর্শক, আরআইসিএল টিএমএক্স বা স্টিল গণতন্ত্রে আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি জানাই। আগামীকাল আবারও দেখা হবে নতুন অতিথি নিয়ে। সবাই ভালো থাকুন, সবাইকে শুভকামনা।